আজ আমি এক্সপ্লেন করব নতুন চাইনিজ ড্রামা স্পিরিট অ্যান্ড লাভ। গল্পের শুরুতেই আমাদের মোমো নামের একটি মেয়েকে দেখানো হয়। ওর পুরো নাম জিয়াংমো। সে তার মায়ের নতুন হাজবেন্ডের বাসায় বেড়াতে এসেছে, আর সেটাও খুব কষ্ট করে, কারণ তার বাবা আর ভাইয়ের জন্য সে অপেক্ষা করছিল, কিন্তু তারা কখনোই তার জন্য এখানে আসেনি। বিশেষ করে তার ভাই জিনজাও, যে তাকে ফিরে আসার কথা দিয়েছিল। এদিকে মোমোর মায়ের এখানে আসার পর থেকে মেজাজ অনেক খারাপ ছিল। মোমোর মা তাকে বলে, জিনঝাও ঠিকমতো কাজ করছে না, আর যে ভাইয়ের জন্য তুমি ওয়েট করছো সে আসলে তোমার নিজের ভাইই না। জিনঝাওকে আমরা দত্তক নিয়েছিলাম, আর আমার এক্স হাজবেন্ড মানে মোমোর বাবার এখন পরিবার আছে, তাই তোমার ভালো হবে ওদের থেকে দূরে থাকো। জিনঝাও যে তার নিজের ভাই না, এটা শুনে মোমো অবাক হয়ে যায়। তাই মোমো হতবাক হয়ে তাদের কোনো কথা না শুনেই থাইল্যান্ড চলে যায়। প্লেনে হঠাৎ চোখ লেগে যাওয়ার কারণে ওর হাত থেকে জিনঝাওয়ের কলমটা পড়ে যায়। এই কলম দিয়ে মোমো চিঠি লিখত, কিন্তু জিনঝাও তার চিঠির কোনো উত্তর দেয়নি। এদিকে ন্যানা নামের একটি মেয়ে সেই কলমটা তুলে তাকে দেয় এবং জিজ্ঞাসা করে, তুমি কি ট্যুরিস্ট? মোমো তখন বলে, না, আমি কারো খোঁজে এসেছি। ন্যানা তখন এক্সাইটেড হয়ে বলে, আমাকেও বলো তার সম্পর্কে। সে দেখতে কেমন? সে কি খুব বেশি স্মার্ট? মোমো তখন তাকে বলতে থাকে সে খুবই ব্রাইট স্টুডেন্ট ছিল। তার রুম সবসময় অ্যাওয়ার্ড আর সার্টিফিকেট দিয়ে ভরা থাকতো। তার হাতের লেখা খুবই ভালো ছিল। ন্যানা তখন আরও বলে, সে কি খুব বেশি হ্যান্ডসাম? তখন মোমো তাকে বলে, আমি জানি না, আলাদা হয়ে যাওয়ার পর থেকে আমাদের আর দেখা হয়নি। অন্যদিকে এক আন্ডারগ্রাউন্ড বক্সিং ক্লাবে আমরা জিনঝাওকে দেখতে পাই। সেখানে জিনঝাও প্রতিপক্ষকে হারাতে লড়াই করছিল। এদিকে মোমোর মা তখন তার এক্স হাজবেন্ডকে কল দিয়ে বলে সে যেন মোমোকে এয়ারপোর্ট থেকে নিতে আসে, আর যত দ্রুত সম্ভব আমার মেয়েকে আমার কাছে পাঠিয়ে দাও। আরও একটা কথা, জিনঝাওকে ওর থেকে দূরে রাখবে, ওদের যেন দেখা না হয়। কিন্তু সে তখন জিনঝাওকেই মোমোকে রিসিভ করতে এয়ারপোর্টে পাঠিয়ে দেয়। মোমোর ফ্লাইট নম্বর আর ডিটেলসও জিনঝাওকে পাঠিয়ে দেয়। এদিকে মোমো যখন বের হচ্ছিল তখন কিছু ছেলেরা জোর করে তার কাছ থেকে একটা ঠিকানা জানতে চায়। মোমো খুবই অস্বস্তি বোধ করছিল। ঠিক তখনই জিনঝাও পেছন থেকে বলে ওঠে, ওর থেকে দূরে থাকো। তখন ছেলেগুলো সেখান থেকে চলে যায়। মোমো এই প্রথমবার জিনঝাওকে দেখতে পায়, তাও আবার আহত অবস্থায়। তখন জিনঝাও হঠাৎ করে বলে ওঠে, আমাকে কি চিনতে পারোনি? তখন মোমো আর কিছুই বলে না। জিনঝাও আর ওকে প্রশ্ন করে না, মোমোকে গাড়িতে বসিয়ে বাড়িতে নিয়ে যায়। পুরো রাস্তা জুড়ে মোমো তাকে ঘুরে ঘুরে দেখছিল আর জিজ্ঞাসা করছিল, এটা কি তোমার গাড়ি? তুমি কি আর এখন স্কুলে যাও না? জিনঝাও দুটোতেই না বলে। আরও বলে, আমি হাই স্কুলের পর থেকে পড়াশোনা ছেড়ে দিয়েছি। মোমো তাকে জিজ্ঞেস করে, কেন? এত ভালো ছাত্র হয়েও তুমি কেন এমন করলে? তখন রেড সিগনালে জিনঝাওয়ের একটা বন্ধু আসে আর জিনঝাওকে ড্রিঙ্কের জন্য ডাকে। মোমোকে দেখে সে জিজ্ঞাসা করে, এই মেয়েটি কে? কিন্তু গ্রিন সিগন্যাল জ্বলে ওঠা মাত্রই জিনঝাও সেখান থেকে চলে যায়। মোমো তখন জিজ্ঞাসা করে, ও কে ছিল? ও কি তোমার বন্ধু? তুমি এ ধরনের মানুষের সাথে কেন ঘুরছো? জিনঝাও তখন কিছুই বলে না। খানিকক্ষণ পর জিনঝাও গাড়ি থেকে নেমে মোমোর জন্য স্ট্রবেরি জুস নিয়ে আসে, কারণ মোমোর এটা খুবই পছন্দ ছিল। ছোটোবেলাতেও ওরা দুজনে স্ট্রবেরি চুরি করে খেত। জিনঝাও মিষ্টি স্ট্রবেরিগুলো মোমোকে দিত আর নিজে খেত টক স্ট্রবেরিগুলো। এরপর কিছু সময়ের মধ্যে ওরা বাড়িতে পৌঁছে যায়। মোমো বাড়ি এসে দেখতে পায় তার বাবা ড্রিঙ্ক করা অবস্থায় মাটিতে পড়ে আছে। রান্নাঘরে ওর মা কাজ করছে, অর্থাৎ তার বাবার নতুন স্ত্রী, যিনি তার স্বামীর এই ড্রিঙ্ক করার অভ্যাসে খুবই ক্লান্ত। সে রান্নাঘর থেকে বাহিরে এসে মোমোকে দেখে স্বাগত জানায়। জিনঝাও তখন ডিনার তৈরি করতে তার মাকে সাহায্য করতে যায়। ঠিক তখনই সেখানে ছোট্ট একটি মেয়ে আসে, যার নাম শিনা। সে জিনঝাওয়ের ছোট বোন। সে মোমোকে ঘুরে ঘুরে দেখতে থাকে। তার বাবা তার বড় বোনকে হ্যালো বলতে বলে, কিন্তু শিনা তখনও চুপ করেই থাকে। তখন জিনঝাও শিনাকে নিজের কাছে রাখে আর মোমোকে হ্যালো বলতে বলে। শিনা তার বড় ভাইয়ের কথা কখনোই অমান্য করে না, তাই সে মোমোকে হাই বলে। মোমো তখন নিজের পক্ষ থেকে সবাইকে উপহার দেয়, আর এগুলো সে অনেক আগে থেকে কিনে রেখেছিল। আর ডিনার করার সময় শিনা দেখে তার বড় ভাই মোমোকে বেশি বেশি ডাম্পলিংস দিচ্ছে, তাই সে জিজ্ঞাসা করে, ওকে আমার থেকে বেশি দিচ্ছ কেন? তখন জিনঝাও তাকে বলে, কারণ সে আমাদের গেস্ট। যেটা শুনে মোমোর খুবই খারাপ লাগে। এমন সময় জিনঝাওয়ের বন্ধু সানলাই আসে। নতুন এক অতিথিকে দেখে সে জিনঝাওকে বাইরে নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে
মোমোও তাকে গিফট দেওয়ার জন্য ওর পিছনে যায় আর ভুলবশত ওদের সব কথা শুনে ফেলে। সানলাই জিনঝাওকে কোনো এক কাজ করতে বারণ করছে, যে কাজে তার জীবন ঝুঁকিতে পড়তে পারে। আর তার নজর যখন মোমোর দিকে যায়, সে জিনঝাওকে জিজ্ঞাসা করে সে কে, কিন্তু জিনঝাও কিছুই বলে না। মোমো তাকে বলে আমি জিয়াংমু। সানলাই এটা শুনে বলে এর মানে তো দিনরাত কষ্ট করা, তাই না? আমার নাম সানলাই, কখনো আমার দোকানে এসো, আমি তোমাকে একটা গোপন কথা বলে দিব। এই বলে সে চলে যায়। সে চলে যেতেই মোমো তাকে গিফট দেয়। জিনঝাও তখন বলে এমন টাকা নষ্ট করার কোনো দরকার নেই। মোমো তখন বলে আমি তোমাদের গেস্ট, তাই না? তাই আমার উপহার দেওয়াটা খুবই জরুরি। এরপর দেখানো হয় মোমো বসে বসে ভাবছে যে জিনঝাও আসলে কি করে। তার মুখেও রক্ত লেগেছিল, স্কুলেও যায় না, আর তার বন্ধুরাও দেখতে কেমন ডাকাতের মতো। এদিকে জিনঝাও যখন ড্রিঙ্কস নিয়ে বের হচ্ছিল, তখন তার পকেট থেকে তার গাড়ির চাবিটা পড়ে যায়। তখন একটি ছোট্ট মেয়ে সেই চাবির চেইনটা তুলে দেয়, আর এই চেইনে লেখা ছিল মোমোর নামের অর্থ। এমন সময় মোমো তাকে মেসেজ করে, জিজ্ঞাসা করে তুমি এখন কোথায় আছো, আমার খিদে পেয়েছে। তখন জিনঝাও মোমোকে নিচে আসতে বলে। এরপর ওরা দুজনেই হাঁটতে থাকে। মোমো কিছু জিজ্ঞাসা করার জন্য জিনঝাওকে থামায়। তখন সামনে থেকে একটা বাইক চলে আসে। জিনঝাও তাড়াতাড়ি করে মোমোকে আগলে নেয় এবং বলে তুমি এখন আর বাচ্চা নও, তাই সাবধানে চলো। তারপর দুজনেই ফুড স্টলে চলে যায়। খাবার অর্ডার দেওয়ার পর মোমো চুপচাপ বসেছিল। এরপর সে হঠাৎ করেই বলে তোমার আমার সম্পর্কে কিছু জানা নেই, আমি এত বছর কেমন ছিলাম, কি করেছিলাম। তখন জিনঝাও তার স্টেপ ড্যাড সম্পর্কে জিজ্ঞাসা করে। মোমো তাকে বলে ঠিকঠাকই আছে। তারপর সে জিনঝাওকে জিজ্ঞাসা করে তুমি এত বছর কেমন ছিলে, আর কালকে তুমি কোথায় যাবে? জিনঝাও বলে আমি ভালোই ছিলাম, আর কাল আমি কাজে যাব। মোমো আবারও জিজ্ঞাসা করে কাজ ছাড়া আর কি করো? সে তখন বলে দেখো আমি কাজ করি, খাই দাই, মজা করি। আর কি জানতে চাও? মোমো তখন আবারও জিজ্ঞাসা করে তাহলে তোমার মজার ব্যাপার নিয়ে কথা বলো। এমন সময় তাদের খাবার চলে আসে। এমন সময় জিন এগিয়ে এসে বলে তুমি আমার মেসেজের রিপ্লাই না দিয়ে এখানে মেয়ের সাথে মজা করছো, আর এই মেয়ে তো তোমার গাড়িতে ছিল, তাই না? জিনঝাও তখন বলে ও আমার বোন, ও এখানে ঘুরতে এসেছে। জিন বলে তোমার বোন তো এলিমেন্টারি স্কুলে পড়ে, তাহলে এটা আবার কোন বোন? এটা কি তোমার বায়োলজিক্যাল বোন নাকি অন্য কিছু? জিনঝাও তখন উত্তর দেয় না। তখন জিন আগামীকালের ম্যাচ নিয়ে কথা বলে, বলে তোমার প্রাণের ঝুঁকিও থাকতে পারে। জিনঝাও তার কথা উপেক্ষা করে। জিন আবারও তাকে জিজ্ঞাসা করে এটা কি সত্যিই তোমার বোন? দেখতে কিন্তু একদমই তোমার মতো লাগছে না। যদি স্ন্যাকি জানতে পারে তাহলে ঝামেলা হতে পারে। মোমো তখন জিনঝাওকে জিজ্ঞাসা করে এই স্ন্যাকিটা আবার কে? সে কি তোমার গার্লফ্রেন্ড? জিনঝাও তাকে না বলে দেয়। আর এমন সময় সামনে থেকে কিছু ছেলেরা জিনঝাওকে মারতে এসে পড়ে, আর এরপর সেখানে মারামারি শুরু হয়ে যায়। জিন তখনই জিনঝাওকে তার বাইকের চাবিটা দিয়ে দেয়। এরপর জিনঝাও মোমোকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখন দুজনেই বাইকে ফুল স্পিডে নির্জন পথ দিয়ে যাচ্ছিল। তখন মোমো তাকে ধরে অনুভব করতে থাকে ঠিক যেরকম রিইউনিয়ন সে চেয়েছিল। বাড়ি ফেরার পর মোমো দেখে জিনঝাও কারোর সাথে কথা বলছে, আর সেখান থেকে সে বলছে কালকে সে সেখানে যেতে পারবে না, তাকে অন্য কোথাও যেতে হবে। এই বলেই সে ফোনটা কেটে দেয়, আর নিজের কাজ শেষ করে সে মোমোকে বলে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি একটু পরেই চলে যাব। মোমো তখন জিজ্ঞাসা করে কোথায় চলে যাবে, আর তুমি কোথায় ঘুমাবে? কিন্তু জিনঝাও তাকে কোনো উত্তর দেয় না, আর বলে আমার কাজে মাথা ঘামিও না। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই জিনঝাও তার বন্ধুদের সাথে খাওয়া দাওয়া করছিল, তারা একসাথে ড্রিঙ্কও করছিল। ঠিক এমন সময় ওয়ানচিনের কল আসে, কিন্তু জিনঝাও তার ফোন উঠায় না। তখন ওয়ানচিন এমন একটি মেসেজ পাঠায়, তখন জিনঝাও তার কাছে যেতে বাধ্য হয়। আর সেখানে গিয়ে সে কিছু টাকা দিয়ে বলে বাকি টাকা পরের বার দিয়ে দেব, আর এখন আমার বাবাকে ছেড়ে দাও। যাওয়ার পথে ওয়ানচিন তাকে বলে আমি তোমাকে এতবার ফোন করলাম, তুমি একবারও রেসপন্স করলে না, আর আমি তোমার জন্য এত সেজেছি যে আমি কখনো বিয়ে বাড়িতে গেলেও এত সাজি না, আর তুমি আমাকে না দেখেই চলে যাচ্ছ। জিনঝাও এবারও ওকে কিছুই বলে না। ওয়ানচিন তাকে আবারও বলে আমি তোমার বাবার কিস্তির ঋণ সব মাফ করে দিব, এর পরিবর্তে তুমি আমার সাথে ডিনারে যাবে। কিন্তু এমন সময় মোমোর একটা মেসেজ আসে জিনঝাওয়ের কাছে, আর সে সাথে সাথে ওয়ানচিনের ডিলটা না করে দেয়। মোমো ওকে বলেছে সে আজ বাড়িতে আসবে কি না। জিনঝাও সে মেসেজের রিপ্লাই করে না, আবার সে বাড়িতেও ফিরছে না।
মোমো তখন তার বাবার দ্বিতীয় স্ত্রীকে জিজ্ঞাসা করে, জিনঝাও কি সবসময় বাহিরেই থাকে? তিনি বলেন, হ্যাঁ, বাড়িতে বসে থেকেই বা আর কী করবে। তখন মোমোর মাথায় একটা আইডিয়া আসে। সে তখন শাওয়ার নিতে ওয়াশরুমে যায়। তখন সে ওয়াটার হিটারের পাইপটা ভেঙে দেয় আর বলে হিটারটা খারাপ হয়ে গেছে। আর এটা করার পর সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এদিকে তার বাবার দ্বিতীয় স্ত্রী এটা ঠিক করানোর জন্য জিনঝাওকে ফোন করে। আর জিনঝাও যখন বাড়িতে এসে হিটারটা ঠিক করছিল, মোমো তখন জিনঝাওয়ের দিকে একদৃষ্টিতে তাকিয়েছিল। এমন সময় হঠাৎই জিনঝাও তার দিকে তাকিয়ে বলে, তুমি এমনভাবে তাকিয়ে আছো কেন? মোমো তখন বলে, আমি তো সূর্য দেখছিলাম। এমন সময় শিনা সেখানে আসে। তাই সে তখন শিনাকেও বলে, তুমিও কি এখানে সূর্য দেখতে এসেছো? এরপর জিনঝাও তার মাকে এসে বলে, আমি পানির ফ্লো বন্ধ করে দিয়েছি, ওয়াটার হিটারটা পরিবর্তন করতে হবে। আমি সানলাইকে বলে দিয়েছি, সে কিনে রাখবে। এরপর আবারও জিনঝাও চলে গেলে মোমো তাকে আটকাতে না পেরে মন খারাপ করে, কারণ তার প্ল্যানটা পুরোপুরি ফেল হয়ে গেছে। সে জিনঝাওকে ফলো করতে থাকে। জিনঝাও তখন রেলওয়ে ট্র্যাকের কাছে থামে আর তারপর একটা দোকানের ভেতরে গিয়ে ঢুকে পড়ে। মোমো জিনঝাওয়ের পেছন পেছন চলে আসে। এদিকে দোকানের মালিক তাকে এটা ওটা কিনতে বলছিল। সে তাড়াহুড়ো করে কিছু একটা কিনে ফেলে আর এরপর জিনঝাওকে আবারও ফলো করতে থাকে। কিন্তু দোকান থেকে বেরিয়ে ট্রাকের উল্টো দিকে সে চলে যায়। কিন্তু মোমো পার হওয়ার আগেই ট্রেন চলে আসে। আর ট্রেন চলে যাওয়ার পর মোমো দেখতে পায় জিনঝাও ওর দিকে তাকিয়ে আসে। সে জিনঝাওয়ের কাছে চলে যায়। জিনঝাও ওকে বলে, তুমি এখানে কি করছো? মোমো তখন বলে, আমি শপিং করতে এসেছি। এই বলে সে কলা কেনার অভিনয় করে। জিনঝাও তখন বলে, তুমি ছুরি দিয়ে কলা কেটে খাবে? মোমো তখন বলে, আমি এটা তরমুজ কাটার জন্য কিনেছিলাম। জিনঝাও তখন ওকে টাকা দিয়ে বলে, ফল কিনে বাড়ি ফিরে যাও আর আমাকে ফলো করো না। এই বলে সে চলে যায়। কিন্তু মোমো কোনোভাবেই এটা মানে না। ও একটা রিক্সাওয়ালাকে বলে জিনঝাওয়ের গাড়িকে ফলো করতে। ঠিক এমন সময় অন্য একটি রিক্সা আসে যেখানে জিন বসা ছিল। সে মোমোকে দেখে বলে, তুমি কোথায় যাচ্ছ? সে বলে, জিনঝাওয়ের কাছে, ওর সঙ্গে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। জিন তখন বলে, তুমি সত্যি ওর কাছে যাবে? ও কি তোমাকে ডেকেছিল? মোমো তখন বলে, অবশ্যই, আমি কি তোমাকে মিথ্যা বলছি? জিন তখন বলে, তাহলে ঠিক আছে, আমিও ওর কাছে যাচ্ছি। এরপর ওরা দুজন মিলে জিনঝাওয়ের গাড়িকে ফলো করে, অর্থাৎ সে বক্সিং ক্লাবে চলে যায়। আর বক্সিং ক্লাবে আমরা দুজনকে দেখতে পাই, লিনচু আর ওয়ানচিনের বাবা। এদিকে ওয়ানচিন শুধু জিনঝাওয়ের কথা চিন্তা করছিল, যেন ম্যাচে খেলতে গিয়ে ওর কিছু না হয়। আর রিংয়ে যখন হেজাংকে ডাকা হয়, ওয়ানচিন তাকে ওয়ার্ন করে, বলে যদি জিনঝাওয়ের কিছু হয়ে যায় তাহলে আমি তোমার প্রাণ নিয়ে নিব। আর এরপর রিংয়ে জিনঝাওকে ডাকা হয় আর এরপর ম্যাচ শুরু হয়ে যায়। প্রথম দিকে জিনঝাওয়ের পারফরমেন্স খুবই ভালো ছিল। সে হেজাংকে প্রায় হারিয়েই দিচ্ছিল, কিন্তু শেষ দিকে হেজাং গেমটা পাল্টে দেয়। সে জিনঝাওকে মারতে শুরু করে। দুজনের জমজমাট লড়াই শুরু হয়ে যায়। আর এদিকে মোমো তখন বাহিরে জিনের সাথে চলে আসে। ওরা দুজন অনেক কষ্ট করে ভেতরে আসে। মোমো তখন জিনকে জিজ্ঞাসা করে, জিনঝাও কোথায়? জিন তখন বলে, সামনে দেখো। জিনঝাও রিংয়ের মধ্যেই আছে। মোমো তখন জিনঝাওকে দেখে খুবই অবাক হয়। ও কখনো ভাবতে পারেনি জিনঝাওয়ের এমন হবে। এত মার খাওয়ার পরেও সে ম্যাচটা শেষ করছিল না। তাই সে জিনকে বলে এই ফাইটটা থামানোর জন্য। জিন তখন লিনের দিকে ইশারা করে বলে, ও আর অন্যরা বাজি ধরেছে, এই লড়াই এখন কোনোভাবেই থামানো সম্ভব নয়, নইলে তাদের টাকার কি হবে? মোমো তখন বলে, তাদের সব টাকা আমি দিয়ে দেব, তুমি শুধু এই লড়াইটা থামিয়ে দাও। কিন্তু আসলে সেটা অত সহজ ছিল না। এদিকে হেজাং জিনঝাওকে প্রায় হারিয়েই দিচ্ছিল। কাউন্টডাউনও শুরু হয়ে গিয়েছিল। মোমো তখন জিনঝাওকে বারবার ডাকতে থাকে। আর হঠাৎ করেই মোমোকে চোখের সামনে দেখে জিনঝাও চমকে ওঠে। আর তার বাকি থাকা শক্তি জোগাড় করে সে হেজাংকে মারতে শুরু করে। এমনকি শেষমেশ সে ম্যাচটা জিতেও যায়। আর এরপর ম্যাচের মাঝখানে সে রিং থেকে বেরিয়ে আসে। মোমোর হাত ধরে সে বেরিয়ে যায়। যা দেখে ওয়ানচিং জিজ্ঞাসা করে, এই মেয়েটা কে? ও কি জিনঝাওয়ের গার্লফ্রেন্ড? জিন তখন বলে, আরে না, ওকে তো জানোই, ওর এসবে কোনো ইন্টারেস্ট নেই। অন্যদিকে জিনঝাও তখন মোমোকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কিভাবে এসেছো? মোমো তখন কিছুই বলতে পারে না। সে শুধু কাঁদতে থাকে। যা দেখে জিনঝাও বলে, ফাইট করেছি আমি, ব্যথাও আমি পেয়েছি, অথচ কাঁদছো তুমি? চলো আমি তোমাকে বাড়িতে ছেড়ে দিচ্ছি। কিন্তু মোমো তখন বলে, তোমার এ অবস্থা কিভাবে হলো? তুমি এমন কিভাবে হয়ে গেলে? জিনঝাও তখন ওকে জোরপূর্বক গাড়িতে তুলে দেয় আর তারপর বাসার দিকে চলে যায়।